শীতের সকালে বাগবাজারের গঙ্গার ঘাটের কথা নিয়ে আজ আপনাদের সঙ্গে হেঁটে দেখব বাগবাজারের গঙ্গা নদীর ধারে সব ঘাটগুলি। আমরা যাত্রা শুরু করছি আপনাদের বহু পরিচিত বাগবাজার সারদা মায়ের ঘাট থেকে। আমার পেছনেই সারদা মায়ের মূর্তি। 1909 সাল থেকে সারদা মা 1 নম্বর উদ্বোধন লেনে যে সারদা মায়ের বাড়ি সেখানে থাকতেন। 1920 সালে এখানেই উনি মহাসমাধি প্রাপ্ত হন। উনি এই ঘাটেই স্নান করতে আসতেন। সেটির নাম সারদা মায়ের ঘাট। এই ঘাটের সঙ্গে আপনারা হয়তো সবাই কম বেশি পরিচিত। আমরা আজকে এই ঘাট থেকে যাত্রা শুরু করে দেখে নেব বাগবাজারের অন্য ঘাটগুলি। বাগবাজার স্টেশন। দমদম যাওয়ার গাড়ি। আজ আমরা হাঁটতে হাঁটতেই ট্রেনের যাওয়া আসার শব্দের মধ্যেই আমাদের গল্পের হাওয়া ভাসিয়ে দেব। দুপাশে দুটি ট্রেন, দুটি আলাদা গন্তব্যে। আমি এগিয়ে যাচ্ছি পরের ঘাটের দিকে। এর পরের ঘাটটি, যেটি আমার ডান হাতেই পড়বে, গঙ্গা আমার ডান হাতেই, সেটা হচ্ছে রাজার ঘাট। রাজা রামকৃষ্ণ ও রাজা কালীকৃষ্ণ এনাদের নামে এই ঘাটটি আমি নিয়ে যাব আপনাদের ঘাটে। এই ঘাটটিতে আপাতত সমস্ত রকম প্রতিমা বিসর্জন করা হয়। সেই ঘাটটি আপনাদের আমি দেখাবো। আর তারপরেই আছে বিচালি ঘাট। আগে এই বাগবাজার অঞ্চলে প্রচুর গোয়ালা ছিল এবং অনেক গলিতে গলিতে খাটাল ছিল। সেই গোয়ালাদের গরুর জন্য যে খড় আসতো এবং কুমোরটুলির যারা কুমোর, তাদের কাঠামো তৈরির খড়ের জন্য এখানে কিন্তু খড়ের নৌকো আগে প্রত্যেক সময়ই দেখা যেত। আমরা ছোটবেলায় দেখেছি এখানে খড়ের নৌকো আসতে। এমনকি আমরা বাগবাজারে ছোটবেলায় গঙ্গার টাটকা ইলিশ কানকো বেঁধে রেখে বিক্রি হতেও দেখেছি। আমি এমনি যখন দেখাতে পারছি না, আমি ট্রেনে উঠেই আপনাদের দেখাই। ট্রেন দাঁড়িয়ে আছে। এই ঘাটটি হচ্ছে রাজার ঘাট, যেটির কথা বললাম আপনাদের। ট্রেন এখন দাঁড়িয়ে আছে বলে আমি লাইন পেরোতে পারছি না। আমি এদিক দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এইটি হচ্ছে রাজার ঘাট। এখানে সমস্ত প্রতিমা নিরঞ্জন হয় এবং এর পরে হচ্ছে বিচালি ঘাট। দেখি ওদিকে আবার যাওয়া যায় কিনা। আপাতত পায়ে পায়ে কলকাতার একটা এপিসোড, একটা অংশ আমরা চক্র রেলের কামরায়। আর এই মায়ের ঘাটের যে অংশটি, এই অংশটিতেই এক সময় বলা হয় বাগবাজারে পক্ষীর দল যেখানে গঞ্জিকা সেবনের ব্যস্ত থাকতেন, সে তাদেরই আখড়া ছিল। আমি আজকের ভিডিওতে আপনাদের যা গল্প শোনাবো তার সমস্তটাই পরিশ্রম করে লিখেছে আমার বন্ধু। আমার বন্ধু বৈদুর্য সরকার, ও সুলেখক, প্রাবন্ধিক, কবি, উপন্যাসও লেখে। আমি ওর লেখার সমস্ত লিঙ্ক, মানে বই, ওর যে বই তার সমস্ত লিঙ্ক
কমেন্ট বক্সে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে পুরনো কলকাতার ইতিহাস সমৃদ্ধ লেখা কিন্তু সংগ্রহ করতে পারেন। আজকে আমার সমস্ত তথ্যই ওর থেকেই নেওয়া। এই হচ্ছে বিচালিঘাট। এখনো কিছু তো রয়ে গেছে দেখা যাচ্ছে, এখনো খড়ে হয়তো ইতিহাসের কোনো কিছু জায়গা থেকে এখনো হয়তো আসে, সেই লোকজন দাঁড়িয়ে ট্রেনের জন্য আর পৌঁছতে পারছে না। সৌন্দর্যায়নের কাজ হয়তো কিছু চলছে। দেখি চক্ররেল থেকে নেমে আমি ট্রেন বেরোলে আমি পেরিয়ে আর একবার চেষ্টা করব আপনাদের। এখানে নামার রিস্ক নিতে পারছি না, পড়ে গেলে খুব লাগবে। আমি গল্পটা এখান থেকেই বলি আপনাদের। এই বিচালিঘাটের পরে হচ্ছে রসিক নিয়োগীর ঘাট। এই রসিক নিয়োগীর ঘাট প্রতিষ্ঠা করেন যে রসিক নিয়োগী, তিনি হচ্ছেন ন্যাশনাল থিয়েটারের প্রতিষ্ঠাতা ভুবনমোহন নিয়োগীর বাবা। এই ঘাটেই সেই সময় চাঁদনি করা ছিল এবং ছিল একটি হলঘর, এবং অমৃতলাল বসু নীলদর্পের নাটকের মহড়া এখানেই দিতেন, এবং কথিত নাট্যাচার্য গিরিশ ঘোষের সঙ্গে নটি বিনোদিনীর সাক্ষাৎ কিন্তু এখানেই হয়। বর্তমানে এটি একটি লোকনাথ বাবার মন্দিরে পরিণত হয়েছে। ঠিক তার পাশেই যে ঘাটটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে প্রমোদা সুন্দরীর ঘাট, মহিলাদের স্নানের ঘাট। নেবেই পড়লাম জয়মা বলে। মহিলাদের স্নানের ঘাট, প্রমোদা সুন্দরীর ঘাট। নারাজলের মহারাজা নরেন্দ্রলাল খায়ের কন্যা ছিলেন এই প্রমোদা সুন্দরী, যার সঙ্গে বিয়ে হয় বাগবাজারের হরিশ্চন্দ্র নিয়োগী। তার সম্মানে এই ঘাট। এই ভিডিওটা একটু লম্বা হতে পারে, আপনারা আশা করি আমার সঙ্গে থাকবেন, হেঁটে দেখবেন। বর্তমানে এখানে প্রতিষ্ঠা হয়েছে বাগবাজার ভাগবত সভা, গঙ্গাতীর ভাগবত সভা। এখানে প্রমোদা সুন্দরী দেবীর একটি মূর্তিও কিন্তু স্থাপিত আছে। ওনার জন্ম 1888 সালে 5ই ডিসেম্বর, মানে এই সপ্তাহেই ওনার 136 বছর জন্মতিথি গেল, এবং উনি মারা গেছেন 1922 সালে, মানে 102 বছর আগে। মানে মাত্র 34 বছরের জীবন। 11 বছর বয়সে, অর্থাৎ 1899 সালে ওনার বিবাহ হয় হরিশ্চন্দ্র নিয়োগীর সঙ্গে। তার সম্মানেই এই প্রমোদা সুন্দরীর ঘাট। আমরা এগিয়ে যাচ্ছি, এরপরে আমরা পৌঁছবো বাগবাজার লঞ্চ ঘাট, বা এই লঞ্চ ঘাটের পরেই আছে বাগবাজার অন্নপূর্ণা ঘাট। কলকাতার আমিন বিষ্ণুনাম চক্রবর্তী রবীন্দ্র সরণির ওপর 608 রবীন্দ্র সরণিতে কলকাতা অন্নপূর্ণা মন্দির প্রতিষ্ঠা করেন। সেই অন্নপূর্ণা মন্দিরের নামেই এটি নামকরণ হয় অন্নপূর্ণা ঘাট। আমরা ছোটবেলায় এই অঞ্চলটা, এইখানে এই ধাপে
এটা বাগবাজার জেটি ঘাট। টিকিট ছাড়া তো প্রবেশ করা যায় না, আমি সামনে থেকে দেখানোর চেষ্টা করছি। আপনারা বহু সিনেমা সিরিয়ালে এই ঘাট, এই জেটি দেখেছেন। খুব মনে করার মতো একটা সিনেমার কথা মনে পড়ছে, পিকুতে ইরফান খান। তাছাড়া আরও অনেক জায়গায় আছে নিশ্চয়ই। মাঝি মাছ ধরার নৌকো এখানে বাঁধা থাকে। আমরা ছোটবেলায় দেখতাম গঙ্গার ধারে বিকেলে বা সন্ধ্যের দিকে ঘুরতে এসে কুপি জ্বালিয়ে, হ্যারিকেন জ্বালিয়ে এইখানে মাঝিরা রান্না করছে। আমার সোজা এগিয়ে গিয়ে যে ঘাটটি পড়বে সেটি হচ্ছে অন্নপূর্ণা ঘাট বা বটতলা ঘাট, যার আগের নাম ছিল, এটি বাগবাজার লঞ্চ ঘাটের টিকিট কাউন্টার। এই বনমালী সরকার, এটা না, এই অন্নপূর্ণা ঘাটের আগে নাম ছিল বনমালী সরকার ঘাট। আমার বাঁদিকে রেল লাইন বরাবর যে সরু গলিটি দেখা যাচ্ছে এবং সেখানে কতগুলো মন্দিরের চূড়াও আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বাগবাজার সরকার বাড়ি বনমালী সরকারের নামে। এবং এই রাস্তাটি, গলিটির নামও হচ্ছে সরকার বাড়ি লেন। এখানে প্রচুর কয়েকটি প্রাচীন মন্দির আছে। কথিত সিস্টার নিবেদিতা এই রাস্তা দিয়েই এসে গঙ্গা স্নানে আসতেন। এই বটগাছটি থাকার জন্য এটিকে বটতলা ঘাটও কিন্তু বলা হয়ে থাকে। এখানেও একটি প্রাচীন বটগাছ, দুপাশে দুটি প্রাচীন বটগাছ এই ঘাটে। সোজা যদি এগিয়ে যাই, আরও একটি ঘাট আমার সামনে, এবং তারপরেই কাশীমিত্র ঘাট, যেটি শ্মশান। প্রথম বাঙালি সিভিল ইঞ্জিনিয়ার নীলমণি মিত্র তার প্রপিতামহের ভাই কাশীশ্বর মিত্র এই ঘাটটি শবদাহের জন্য প্রতিষ্ঠা করেন। এবং এই শ্মশানের রেকর্ড থেকে জানা যায়, লর্ড বেন্টিঙ্ক যখন সতীদাহ প্রথা রদ করলেন, তার ঠিক আগের দিনই হয়তো শেষ নথিভুক্ত করা সতীদাহ কিন্তু ওই ঘাটেই হয়েছিল। সেই জন্য এটিকে সতীঘাটও বলা হয়ে থাকে। আমরা এগিয়ে চলেছি কুমোরটুলির দিকে। এই রাস্তা ধরে সোজা হেঁটে গেলে আপনারা পৌঁছে যাবেন হাওড়া। আমার বাঁ পাশে রবীন্দ্র সরণি এবং কিছু দূর গিয়ে সেই রাস্তা গিয়ে মিশেছে স্ট্র্যান্ড রোডে। এই রাস্তায় যত হাঁটবেন তত গল্প, তত ইতিহাস, তত রোমাঞ্চ। আজ আমি কিছু দূর হাঁটবো আরও, তারপরে আপনাদের উৎসাহ থাকলে, ভালোবাসা থাকলে হেঁটে হাওড়া ফুল মার্কেট অবধিও একদিন যাওয়ার ইচ্ছা আছে আমার। নির্মল শীতের সকালে বাচ্চাদের ব্যাডমিন্টন খেলা। যারা ফটোগ্রাফি করেন এই সমস্ত জায়গা, তাদের কাছে ফটো তোলার প্রচুর সুযোগ করে দেবে। এটি গোপাল স্নানঘাট।
এবং এখানে আদ্য শ্রাদ্ধ বা ইত্যাদি কাজও করা হয়ে থাকে। যে শ্মশান ঘাটের কথা বলছিলাম বা সতী ঘাটের কথা বলছিলাম, এটি আমি আমার ক্যামেরাটি শ্মশানের দিক থেকে সরিয়েই রাখবো। এখানে উল্টো দিকে শ্মশানেশ্বর শিব মন্দির। বহু আগে যারা প্রাচীন লোক তারা জানবেন এখানে একটি লোহার ব্রিজ ছিল। সেই লোহার ব্রিজ টপকে এই শ্মশানেশ্বরের মন্দিরে আসা যেত। শ্মশানেশ্বরের মন্দির ইতিহাস আমার জানা নেই, কিন্তু বহু প্রাচীন এই মন্দির। বহু সংস্কার এবং বর্ধনের পরে মন্দিরের বর্তমান রূপ সেটি প্রাচীন রূপের সঙ্গে অনেকটাই হয়তো আলাদা। আমরা হেঁটে চলেছি কাশীমিত্র ঘাট ছাড়িয়ে কুমোরটুলির দিকে। এই সমস্ত তথ্যের জন্যই কিন্তু আমি আমার বন্ধু বৈদুর্যের কাছে ঋণী। অবশ্য বন্ধুত্বের কোনো ঋণ হয় না। আজকে আমি বলেছিলাম বৈদুর্যকে আমার সঙ্গে হাঁটতে, তাহলে ওর মুখ থেকে শুনলে আপনারা আরও অনেক কথা জানতে পারতেন। আশা করি পরে একদিন ওকে নিয়ে বেরোতে পারবো। ওর গল্প আপনাদের আরও ভালো লাগবে। ওর লেখা বইগুলো আপনারা অবশ্যই সংগ্রহ করবেন আমার দেওয়া লিঙ্ক থেকে, তাহলে পুরনো কলকাতার অনেক ইতিহাস আপনারা জানতে পারবেন। এটি কুমোরটুলি ঘাট। এইখানে নৌকো করে মাটি খড় আগে আসতো কুমোরদের জন্য, এখন তো লরি করে সরাসরি কুমোরটুলিতে সেগুলো পৌঁছে যায়। আমরা এখানে দেখতাম ঠেলা করে নৌকো করে আসা মাটি খড় ঠেলা করে আমার বাহাতে কুমোরটুলি, সেই কুমোরটুলিতে নিয়ে যাওয়া হতো। আজকের হাঁটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। সামনে একটি ঘাট দেখাবো, সেটি হচ্ছে চাপাতলা ঘাট বা রথতলা ঘাট। শোভারাম বসাক, যার নামে শোভাবাজার, তার রথ রাখা থাকতো এই ঘাটে, তাই এটিকে রথতলা ঘাটও বলা হয়ে থাকে। এই ঘাটটিও আপনাদের হয়তো বিশেষভাবে পরিচিত। বহু জায়গায় এই ঘাটের ছবি ভিডিও আপনারা দেখেছেন। আজকের ঘাটের কথা আমি এখানেই শেষ করি। দূরে দেখছেন নদীটা বেঁকে গেছে বাঁদিকে। এই বাঁক থেকেই হয়তো বাঁকের মুখে যে বাজার বসতো সেখান থেকেই বাগবাজার নাম, বা মায়ের ঘাটের পেছনে বাগবাজার সর্বজনীনের যে পুজো হয় সেখান থেকে খালপাড় অবধি বিস্তৃত পেরিন সাহেবের বাগান ছিল, সেখান থেকেই বাগবাজারের নাম। বাগবাজার কিন্তু এখানেই শেষ, এরপরে শুরু হয়ে যাচ্ছে কুমোরটুলি শোভাবাজার। তার গল্প আপনাদের সামনে শোনাবো। আজকে এখানেই গল্প শেষ। ছেলে ডিঙি যাচ্ছে, প্রচুর মাছ ধরার নৌকো। দেখতে থাকুন, বন্ধুদের দেখান, সঙ্গে থাকুন। আপনারা প্রশ্রয় দিলে আরও অনেক ভিডিও আসবে।